আমরা দেখলাম যে সন্দেশখালি থেকে যোগদান একেবারে পুরুষ মহিলা যুব সবটা সন্দেশখালিতে ফিরে আসার পথে আপনি যেমনটা বলছিলেন যে আসার পথটায় বেশ কিছু বাধাপ্রাপ্ত হয়েছে এবং সেখানে 144-এর যে ভয় যে ভীতি এবং অঞ্চলে সেইটা তো তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে সন্দেশখালি বেশ শান্তই আছে, ভালো আছে, বিজেপি যাচ্ছে তাই উত্তেজনা বাড়ছে। এরকম কি? তাহলে তো যোগদান মেলা হতো না, বা তৃণমূলে তারা যোগদান করতে কেন বিজেপির হাত ধরে? দেখুন, ওনারা বলছেন সন্দেশখালি শান্ত আছে। হ্যাঁ, শান্তই তো আছে। এতদিন অত্যাচারিতদের চুপ করে রাখা হয়েছে। যারা জমি দখল করেছে, যারা এই মহিলাদের ওপর অত্যাচার করেছে, তারা কি সত্যিই প্রতিবাদ করেছিল? তারা তো চুপই ছিল। কারণ এই সন্ত্রাসীদের ভয়, এই পুলিশের ভয়, কেসের ভয়, তাদের পরিবারের ব্যবসা বাণিজ্য সব তুলে দেবে, ছেলে মেয়েদের ওপর অত্যাচার করবে, তার ভয় সত্যিই সন্দেশখালি চুপ ছিল। এখনও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আমরা বলি এই বসিরহাটের সন্দেশখালি নয়, যেখানে যেখানে এরকম পশ্চিমবঙ্গের সর্বত্র সন্দেশখালি রয়েছে, তারাও কিন্তু চুপই রয়েছে। কারণ এখানে প্রতিবাদ জানাবার ভাষা এই সরকার কেড়ে নিয়েছে। এখানে আইনের শাসন নেই, শাসকের আইন লাগু হয়েছে। সেই জন্য সত্যিকারের যারা অত্যাচারিত হচ্ছে তারা এখানে প্রতিবাদ জানাতে পারছে না। এখানে তালিবানি শাসন, মধ্যযুগীয় বর্বরতা, আমরা সেখানে পৌঁছে যেটা দেখেছি, মানুষের ওপর যে নির্মম অত্যাচার, সেটা মধ্যযুগীয় বর্বরতা ছাড়া এর থেকে আর কিছু হতে পারে না। একদমই তাই। আমরা যদি এই নির্বাচনকে কেন্দ্র করে সেলিব্রিটি মুখের কথা দেখি, সেলিব্রিটি কিন্তু চারিদিকে ছড়িয়ে রয়েছে, বাদও গেছে। এবার বাদ যাওয়ার তালিকাটা যদি আমি একটু আগে বলে নিই, তাহলে নুসরত রুহি জাহান তিনি কিন্তু বাদ পড়ে, সেটি হচ্ছে যাদবপুর কেন্দ্র থেকে, আপনি জানবেন। মিমি চক্রবর্তী, তার জায়গায় এসছেন সায়নী ঘোষ, এবং রচনা ব্যানার্জি ইনক্লুড হয়েছে। এবং এই যে বাদ যাওয়া সেলিব্রিটি মুখ চলছিল নাকি প্রশ্ন থাকবে আমাদের, যে মুখ আর চলছিল না। আর আরেকটা দিকে যেটা প্রশ্ন থাকবে, যে রচনা ব্যানার্জি গিয়েই বললেন হুগলির মানুষ খুব লাকি যে আমাকে পেয়েছে। আর 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 এরই সঙ্গে আমি তিনটে প্রশ্ন সংযুক্ত করে, একটু সময় কম তাই বলে জানতে চাইছি যে এই রকম পরিস্থিতিতে আপনি হুগলি শেষ কবে গিয়েছিলেন, যে এত কারখানা, এত ধোঁয়া? আমি হুগলি কালকেই গেছিলাম, তো আমি দেখে এলাম, ওখানকার মানুষের কথাও শুনলাম। আমি দীর্ঘদিন হুগলিতে গেছি, সেখানে আমার দায়িত্বও আগে ছিল। তো আমরা দেখেছি সমস্ত কলকারখানা সেখানে বন্ধ। এবং স্বভাবতই তৃণমূল যখন 2011 এসেছিল, তখন তৃণমূলের ভাষা ছিল যে সিপিএম যে কলকারখানা বন্ধ করে দিয়েছে সেই চাবি আমাদের পকেটে আছে, আমাদের ভোট দিন, আমরা সমস্ত চাবি খুলে দেবো। আজও অবধি যে কটা খোলা ছিল সে কটাও বন্ধ হয়ে গেছে। শুধু বন্ধ হয়ে যায়নি, সেই ভেতরের কল কারখানা, যন্ত্রাংশ সমস্ত কিছু বিক্রি হয়ে গেছে। বিভিন্ন কলকারখানার যে জমি সেগুলো দখল হয়ে গেছে, সেখানে ইমারত হয়েছে, জমি মাফিয়ারা সেগুলো নিয়ে নিয়েছে। অর্থাৎ এইখানে পশ্চিমবঙ্গের না কলকারখানা করার পরিবেশ আছে, না এখানে সেই পরিস্থিতি আছে। যদিও পরিস্থিতি থাকে, এখানে জমি হাঙরদের জন্য কোনো কলকারখানা আজও অবধি মমতা ব্যানার্জি করতে পারেনি। কিছুদিন আগে অবধি কিছু শিলান্যাস হয়তো উনি করেছেন, সেখানে দেখুন আস্তে আস্তে শ্যাওলা জমে গেছে, কিন্তু কোনো কলকারখানার দরজা কিন্তু আজও মমতা ব্যানার্জি খুলতে পারেননি। না না, শিল্প উদ্বোধন, কারখানা উদ্বোধন এক জিনিস, কিন্তু চারিদিকটা ধোয়া 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 ওনার চোখে। দেখুন, অ্যাকচুয়ালি নুসরত জাহান যারাই বলুন, তাদের ক্ষেত্রে আমি তাদেরকে নিশ্চয়ই তাদেরকে আমি বলি যে তাদের ক্ষেত্রে নিশ্চয়ই তারা গরিমাময়। তাদের এই ক্ষেত্র নিয়ে আমি কোনো কথা বলতে নারাজ, কারণ তারা তাদের জায়গায় স্বনামধন্য না। কিন্তু বিষয় হচ্ছে রাজনীতি যেখানে মানুষের সাথে লড়াই, যেখানে মাটির সাথে লড়াই, যেখানে ঘাম বের করে তবেই মানুষের কাছে পৌঁছাতে হয়, তাদের পাশে দাঁড়াতে হয়, তাদের জন্য লড়াই করতে হয়। লাইট ক্যামেরা অ্যাকশানের সামনে দাঁড়িয়ে অন্তত এইটা করা যায় বলে আমি জানি না। সেটা এই রচনা ব্যানার্জির কথার মাধ্যমে বা নুসরত দিদি এমপি টিকটকের মাধ্যমে আপনারা প্রমাণ পেয়েছেন যে উনি টিকটক করতে পারেন, কিন্তু যারা ভোট দিয়ে এই নুসরত জাহানকে জিতিয়েছে তাদের খবর নিতে কিন্তু একদিনও তিনি যাননি। শুধু তিনি কেন, এই তৃণমূলের কাছে মন্ত্রী আছে, শিশু কল্যাণ মন্ত্রী আছে, তাদের বিভিন্ন নেত্রী রয়েছে, এই দাঁড়িয়েছে যারা শিব ঠাকুরের মাথায়, যাই হোক আমি বলতে চাইছি না, যে ধরনের ভাষা বলেছে, এই ধরনের নেত্রীরা তারা সব কিছু বলতে পারে, কিন্তু কেমন আছে সন্দেশখালির মেয়েরা, সত্যিই তারা অভিনয় করছে কি না, সত্যিই কতটা সত্যি কথা আছে তার মধ্যে, একদিনও কিন্তু তারা সেখানে পৌঁছাতে পারেননি। কেন পারেননি জানেন? তারা জানেন সমস্ত ঘটনাটাই সত্যি, সেখানে গেলে তারা রোষের শিকার হবে, ঠিক নন্দীগ্রামের মতো মানুষ ফুঁসে উঠবে,
আজকে আমরা কামদুনির মেয়েদের মতো তারা প্রশ্ন জিজ্ঞেস করবে, সেই জন্যই কিন্তু এরা ওখানে পৌঁছাতে পারেনি যেখানে পৌঁছে গেছি আমরা। বারবার ভারতীয় জনতা পার্টির নেতা নেত্রী কার্যকর্তারা তাদের পাশে দাঁড়িয়েছি, তাদের কথা শুনেছি, এবং কি নির্মম অত্যাচার, কিভাবে তাদেরকে দিনের পর দিন মারা হয়েছে। এমন একটা বাড়ি নেই সেই এলাকার যে সেখানকার পুরুষরা মার খায়নি, এবং সেখানে যুব পুরো যে প্রথম যে ধাপ যুব সমাজ, তারা প্রত্যেকে গ্রাম ছাড়া, বাড়ি ছাড়া, তারা সবাই বাইরে আছে এদের অত্যাচারের ভয়। এবং একরের পর একর জমি দখল হয়ে গেছে। জমি দখল করে সেই জমিতে নোনা জল ঢুকিয়ে জমির চরিত্রকে বদল করে তারা একের পর এক লুটপাট করেছে। তাদের যে শেষ সম্বলটুকু সেটাও পর্যন্ত কেড়ে নিয়েছে। আমরা গিয়ে সেই মায়েদের কান্না, সেই ভাইদের কান্না, ভোট দিতে পারেন না 11 সাল থেকে, তারা বলেছে আমাদের সামনে, আমরা সেই ভিডিও করেছি, এবং তারা প্রতিবাদ করেছে বলে একজন বয়স্ক ভদ্রলোক, তার 70 বছর বয়স হবে, তার বুকের ওপর দাঁড়িয়ে তাকে মারধর করেছে। এই ধরনের ঘটনা সত্যিকারের আমরা যদি না যেতে পারতাম এই 144 ধারাকে উপেক্ষা করে, তাহলে কি আমরা জানতে পারতাম? সত্যিই কি তখন সন্দেশখালী শান্ত থাকতো না, যেটা চেষ্টা করেছিল শাসক দল? কিন্তু পারেনি। এই কারণেই ভারতীয় জনতা পার্টি সত্যটাকে সামনে এনেছে। সেই জন্যই তাদের মনে হয়েছে ভারতীয় জনতা পার্টি গিয়ে সেখানে অরাজকতা সৃষ্টি করছে, কারণ সত্যিটাকে তারা সামনে নিয়ে আসছে এবং যারা অত্যাচারিত হয়েছে তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে, তাদের কমপ্লেন আনছে। যেখানে কফিনের শেষ ব্রেক, এই অত্যাচারী যারা, তাদের শেষ ব্রেক ভারতীয় জনতা পার্টি পুঁতবে আগামী দিনে। একদমই তাই। এই যে মাঠে ময়দানে ঘাম ঝরানো লড়াই, এ কথা আপনি বললেন, কিন্তু এদিকে কুণাল ঘোষ মন্তব্য করে ফেলেছে আজকে, ভবিষ্যৎবাণী একেবারে। উনি বলছেন যে 5 থেকে 11টার বেশি আসন পাওয়া এ রাজ্যে সম্ভব নয় বিজেপির, এবং ভোট শতাংশের নিরিখে তিনি বলছেন একেবারে 30 থেকে 32% ভোট। তাহলে তো মাঠে ময়দানে লড়ার কথা আপনি বলছেন, এদিকে ভোট বাক্সে 18 থেকে 11, বিষয়টা কি? না, কোন কুণাল ঘোষ বলছেন? এখন যে কুণাল ঘোষ বলছেন সেই কুণাল ঘোষের উত্তরের জবাব আছে কিনা আগে উনি বলুন। সারদার সব থেকে বেনিফিশিয়ারি কে আছে সেটা তিনি ঠিক বলেছিলেন। ওইটা যদি উনি ঠিক বলে থাকেন, তাহলে আজকের কথাটা তিনি কি বলছেন সেটা আগামী দিনে প্রমাণ হবেন যে কোনটা ঠিক কোনটা বেঠিক। দেখুন, উনি কি বলেন উনি নিজেই জানেন না। কখনো বলছেন মমতা ব্যানার্জি সবথেকে বড় চোর, সবথেকে বড় বেনিফিশিয়ারি, কখনো বলছে পুলিশ আমাকে বলতে দিচ্ছে না, আপনারা আমাকে মুখোমুখি সিআইডির সামনে, সিবিআইয়ের সামনে আমাকে মুখোমুখি বসান, কখনো বা বলছে এই প্রশাসন খুব ভালো কাজ করছে, মমতা ব্যানার্জি উন্নয়ন করছে। কোনটা ঠিক আগে উনাকে ঠিক করে নিতে হবে, তারপরেই কিন্তু উনার কথার জবাব দেওয়া যাবে। আর উনি যেটা বলছেন তার জবাব আমি বলবো না, তার জবাব আগামী দিন মানুষ দেবে। আগামী দিন আমরা বিভিন্ন বিধানসভা নির্বাচনে মানুষের রায়গুলো আমরা দেখেছি কিভাবে প্রতিফলন হয়েছে। আগামী দিনেও পশ্চিমবঙ্গের প্রতিফলন মানুষের রায়ের মাধ্যমেই ওই কুণাল ঘোষের মুখের ওপর দেবে। বারবার তো কোর্ট চড় মারছেই, মানুষও মারছে। আগামী দিনে আরও ভালো করে কুণাল ঘোষকে বুঝিয়ে দেবে কোনটা সত্যি আর কোনটা ভুল। একেবারে শেষ প্রান্তে চলে এসছে, স্পেসিফিক শেষ প্রশ্ন। আমি জানি না এই প্রশ্নের উত্তর আপনি দেবেন কি দেবেন না, ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের দিকে আমরা নজর যদি রাখি, একেবারে ব্রিগেডের মঞ্চ থেকে অর্জুন সিংয়ের কথা বলছি, চলে এলেন সোজা পদ্ম শিবিরে, পেয়ে গেলেন টিকিট। যে টিকিটের জন্য তিনি তৃণমূল ছাড়লেন, বিজেপি একেবারে সম্ভাব্য প্রার্থী তালিকায় রেখে দিয়েছে। আজকের ব্রেকিং, একেবারে ব্যারাকপুরে অর্জুন সিংহ, কতটা কি মনে হচ্ছে হঠাৎ করে তৃণমূল থেকে বিজেপিতে টিকিট দিল, চলে এলো, বিজেপিও তাকে টিকিট দিল, বিষয়টা কি গোলমাল পেকে মানুষের কাছে একটা সন্দেহ? দেখুন, একটা হচ্ছে সাংগঠনিক পরিস্থিতি, সংগঠনের মাধ্যমে মানুষের কাছে পৌঁছানো, আর একটা হচ্ছে রাজনৈতিক লড়াই। এই তৃণমূল, যে তৃণমূল আপাতমস্তক দুর্নীতিতে নিমজ্জিত রয়েছে, তাদের সাথে রাজনৈতিকভাবে লড়াইয়ের একটা আলাদা নিরিখ থাকে, যেটা কেন্দ্র ভেবেছে। এবং এই যে লোকসভার ভোট, এটা পুরোটাই কেন্দ্রের হাতে থাকে। তাদের লড়াই এবং কিভাবে লড়াবেন সেটা তাদের মতো করেই তারা লড়ান। এবং আমাদের যে পার্টির সিদ্ধান্ত, আমাদের যে কেন্দ্রের সিদ্ধান্ত, সর্বৈব ভোট নরেন্দ্র মোদীকে দেখে হবে। এদিকে আমরা নজর রাখতে চেষ্টা করছি যে এই যে টিকিটের একটা লোভ, মানুষ, ব্যারাকপুরের মানুষ এটা কি ভালো চোখে দেখছে? দেখুন, সেই আপনি মানুষের কথা যখন বললেন, সেই মানুষের কথাই বললাম। আবার মানুষ কিন্তু ভোট বাক্সেই তার জবাব দেবেন। এবং এখানে আমি মনে করি আমাদের এখানে প্রার্থীর থেকে সবথেকে বড় হচ্ছে নরেন্দ্র মোদীজির উন্নয়ন এবং পদ্মফুল। মোদিজি যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে, যেভাবে মহিলাদের উন্নয়ন করেছেন, যেভাবে সাধারণ মানুষ, এসসি, এসটি, ওবিসি, প্রান্তিক মানুষ এবং
রাস্তা থেকে শুরু করে মেট্রো থেকে শুরু করে কোথাও বাদ দেননি তিনি উন্নয়নের প্রশ্নে, এবং অর্থনীতিতে আজকে একদম 10 থেকে পঞ্চম, আগামী দিনে তৃতীয় স্থানের দিকে এগোচ্ছে ভারতবর্ষ। এবং নরেন্দ্র মোদী শুধু ভারতবর্ষের নেতা নয়, তিনি বিশ্ব নেতা। সেটা আমরা বলছি না, সারা বিশ্ব তাকে মেনে নিয়েছেন। সেই ক্ষেত্রে মানুষ নরেন্দ্র মোদীজির উন্নয়ন এবং আগামী দিনের পদ্মফুল, এটা দেখেই মানুষ ভোট দেবে। করে একটু জানিয়ে রাখি, এই যে প্রসঙ্গ আপনি বললেন সেটা আপনার ব্যক্তিগত পার্সপেক্টিভে হতেই পারে, কিন্তু বামেরাও কিন্তু এক হাত নিয়েছে। বামেরা এই যে পদ্ম শিবিরে আসা অর্জুন সিংয়ের, তাকে কটাক্ষ করে বলেছে, বামেদের পক্ষ থেকে যে বক্তব্য আসছে, বলছে যাহাই তৃণমূল তাহাই বিজেপি। যাহাই তৃণমূল তাহাই সিপিএম। কারণ সিপিএম ছিল, তৃণমূল ছিল কোথায়? সব সিপিএমরাই তো এসে তৃণমূলে যোগ দিয়েছে। আজকে আবার সিপিএম এত বড় বড় কথা বলে কোথার থেকে? সিপিএমের ভোট যা ছিল তা তো সবই তৃণমূলে কনভার্ট হয়েছে। মনীশ গুপ্ত থেকে আরম্ভ করে বড় বড় নেতা আপনারা দেখুন না, তারা কোথায় আছে? এই যে চোরগুলো যেগুলো জেলে রয়েছে, তার অর্ধেকই তো সিপিএম থেকে আসা। সিপিএম, আমরা বারবার বলি, তৃণমূল হচ্ছে সিপিএমের মেধাবী ছাত্রী মমতা ব্যানার্জি। তো সিপিএম যা করেছে তিনি আরও সেটাকে বড়োভাবে করেছেন, মানে বদলা নয় বদল চাই, বদলেছেন। সেই বদলটা কী হয়েছে? ও যদি 1 টাকা চুরি করেছে, 100 টাকা চুরি করেছে, বদল তো হয়েছে। তো এইভাবে উনি বদল করেছেন। সেই জন্য সিপিএমের কথা বলাটা মানায় না। আগামী দিনে মানুষের কথা বলবে, মানুষ নরেন্দ্র মোদীজির ওপর ভরসা রাখে এবং পদ্মফুলে নিশ্চয়ই মানুষ ভোট দেবেন।